নেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না, শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো শুধু পাল তুললে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে। তো কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন? হাওয়াই চলবে না। কাজ করুন মানুষের জন্য। অনেক অভিনেত্রীকে যাদবপুর, বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল, কি করেছে? সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন, ওই রকম শুধু নেচে গেনে দিন কাটিয়ে দিয়েছে। তাদের পরিসংখ্যান জিরো, তাদের পরিসংখ্যান জিরো। কারণ দিল্লির এমপিতে তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট কম, অ্যাবসেন্ট বেশি। তো এই গান বাজনা দিয়ে ভোলানো যাবে না। আপনারা ভোটটাকে নষ্ট করবেন না, আপনাদের মূল্যবান ভোট। 5 বছর পর পর এই এমপি ইলেকশন হয়। আমরা বুঝে গেছি যে যাদবপুর লোকসভায় কিন্তু আমাদের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নূর আলম খান কিন্তু জয়ী হবেন। উনি দিল্লি যাবেন, দিল্লির সংসদে পৌঁছাবেন। এটা ভাঙড়ের মানুষ সম্ভব করতে পারে। অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড় কি শুধু একা ভোট দিলে জিতে যাবে? তাদেরকে একটু হিসাবটা বলে দেই। বারুইপুর পূর্ব পশ্চিম থেকে এত পরিমাণে সংগঠন বেড়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। টিএমসির ছেলেরা বলছে দিদি আমরা ঝান্ডা ধরবো। সংগঠন কিন্তু প্রচুর বেড়েছে, অতটা সহজ নয়। বারুইপুর পূর্ব পশ্চিম এবং ভাঙড় মিলিয়ে যে ভোট দেবে না, এক ধাক্কায় পুরো আমাদের তরি পার হয়ে যাবে, দিল্লি চলে যাবে। ওরা যতই হেলিপ্যাডে করে আসুক, বড় বড় মঞ্চ খাটাক, আর এমপি থেকে শুরু করে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী যাকেই নিয়ে আসুক না কেন, ভাঙড় উদ্ধার করতে পারবে না, এটা বলে দিলাম। এখান থেকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, যত পুলিশ প্রশাসন দেবে, যত গুন্ডাগিরি করবে, যতই বোম মারো, যত জেলে ভরো, ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফকে ছাড়বে না। ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফের পাশে থাকবে। মানুষ বুঝে গেছে। এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে, কি বলতে চাইছে? যে তোমরা আমার মতো চুরি করো? কি গো, আজকে কয়লা চোর এসেছিল তো, চাকরি চোর, বালি চোর, পাথর চোর। ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয়, দেখি আর হাসি পায়। কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা, পাথর, বালি, ইট আর কি কি তোদের দিয়ে ওই কয়লা ভাইপোকে খেতে দেয়। বলে কয়লা ভাইপো কি খায়? বলে না শুধু কয়লা আর পাথর খায়। এই হচ্ছে কয়লা ভাইপো। যাক, নাম নিলে সমস্যা আছে, তেমনি শর্ট নামে সবাই জানে। কয়লা ভাইপো বলে এক কথায় বুঝে যায় যে কাকে বলছে, কি তাই তো? চোরের রাজা। এক রানী আছে ওইদিকে, যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। কি বলছে? যে কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত শেষ হয়ে যাবে, কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না। আমি বলি দিদি শুনে রাখুন, মানুষের মনে যে আঘাতটা আপনি দিচ্ছেন, ধর্ম নিয়ে যে ছেলে খেলা করছেন, এটা কিন্তু আপনার চরম ভুল হচ্ছে। আমাদের মনে আছে যখন নূপুর শর্মা নবীজিকে নিয়ে অপমান করেছিল, তখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলায় জমায়েত করেছিল, তারা প্রতিবাদ করেছিল। আজ সেই মানুষগুলোকে দেখা যায় না কেন? কি বলছে? সত্যি কি কোরআন মিটিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে? সত্যি কি দিদির উন্নয়ন বিশাল হয়ে গেছে? না, ভুল বলছেন, উনি ভুল বলছেন। ধর্মগ্রন্থ নিয়ে, ধর্ম নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত করছে, এটা কিন্তু মানবতার পরিচয় নয়। উনি উন্নয়ন করছেন, ওনার মনে হতেই পারে, উনি গর্ব করতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ধর্ম নিয়ে নয়। কি আপনাদের কি মনে হয় যে কোরআন সত্যি শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে? কখনোই নয়। কি সত্যি বাইবেল শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে? সত্যি কি রামায়ণ, মহাভারত শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের কাছে? উনি কি বোঝাতে চাইছেন মানুষকে? যে উনি আল্লাহ হয়ে গেছেন, ঈশ্বর হয়ে গেছেন, উনি ভগবান হয়ে গেছেন, প্রভু হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, এটা কিন্তু ঠিক নয়। ওনার অহংকার বেড়ে গেছে, আর অহংকার হচ্ছে প্রথম, অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ। পতনের অন্যতম কারণ হলো অহংকার। অহংকার করতে নেই। উনি উন্নয়ন করছেন, ওনার গর্ব হতেই পারে, কিন্তু ওইভাবে নয় যে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে উনি বারবার এই উন্নয়নের উপমা দেবেন। আর ওনাদের নেত্রী কি বলছেন? আর এক নেত্রী রিসেন্টলি যে এখান থেকে ওখান লাভ মেরে মেরে এ দল থেকে ও দল যাচ্ছে, সে কি বলছে? দেবাংশু দেবের অংশ। কি মনে হয় দেবাংশু দেবের অংশ? ভুল বলছেন, এটাকে আমরা মানি না। ওনাদের একাধিক নেতা নেত্রী তো বারবার কিন্তু ধর্ম নিয়ে আঘাত করে। নূপুর শর্মা কিছু বললে তাকে নিয়ে প্রতিবাদ করা যায়, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা যখন ধর্ম নিয়ে ছেলে খেলা করে, তখন সেখানে প্রতিবাদ হয় না কেন? সেই প্রতিবাদের কোথায়?
যাদেরকে এখন রাস্তায় দেখা যায় না, কেন মানুষের ধর্মাবেগে আঘাত দেয়? যাই হোক, ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন। আমরা এটা বলবো যে আপনারা ওটা দেখবেন না, আপনারা শুধু দেখুন আপনাদের পাশে কে থাকছে, আপনাদের উন্নয়নের সাথে কে আছে, আপনাদের অধিকারের জন্য কারা লড়াই করছে, আপনারা তাদের সঙ্গে থাকবেন। অনেক এনআরসি করে 21 সালের ভোটটা লুট করেছে, কিন্তু এবার আর সেটা হতে দেবেন না। এখন অনেকেই বলছে যে আইএসএফ এসেছে ভোট কাটতে, টিএমসি বিজেপিকে সুবিধা করে দিতে। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 2019 সালে যখন এমপি ভোট হয়েছিল তখন কি আইএসএফের জন্ম হয়েছিল? তাহলে কোথা থেকে সেই 18টা সিট পেয়েছিল? কেন পেল? এর জবাবটা কে দেবে? ওই মুখ্যমন্ত্রীকে দিতে হবে, ওই অপদার্থ মুখ্যমন্ত্রীকে দিতে হবে। কেন সেই 2028 সালে বিজেপিকে উনি ডেকে এনেছিলেন, এই পশ্চিমবঙ্গে 18টা সিট দিয়ে দিলেন, দুই ভাই বোনে মিলে পুরো পশ্চিমবঙ্গটাকে ভাগ করে নিলেন। दीदी है तो मुमकिन है, मोदी है तो मुमकिन है, ये बीजेपी रहेगा। ये दीदी जब तक रहेगा तब तक बीजेपी यहाँ राज करेगा। बीजेपी हटाते गেলে তৃণমূলকে হটিয়ে দেন, দেখবেন বিজেপি শেষ হয়ে যাবে। যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে। আমরা একটা কথা বলি, আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলি, আমরা দিদির মতো ভুল ভালবো কিনা। একটা জিনিস বুঝতে হবে আপনাদের, 2019 সালের আগে কিন্তু বিজেপিতে কটা সিট ছিল বিজেপির পশ্চিমবঙ্গে? কিছুই ছিল না। যখন 2014 সালে ওখানে আসলেন, ভাই বোনে দিদি আর মোদি মিলে সেটিং করে নিলেন, তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো। আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে, তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুক আর মুসলমানদেরকে ভয় দেখাক। মুসলমানদেরকে ভয় দেখাক এনআরসি এনপিআরসি এর নামে। যখন এনআরসি এনপিআরসি হচ্ছিল তখন এই যাদবপুরের লোকসভার সাংসদ কি করছিলেন? মিমি চক্রবর্তী তখন তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই টিকটক ভিডিওওয়ালা আমরা এমপি চাই না, আমরা চাই একজন প্রতিনিধি, এমন একজন প্রতিনিধি যে মানুষের পাশে থাকে। যখন আমাদের উপর 2021 সালে অত্যাচার হয়েছিল, 2023-এ পঞ্চায়েত ইলেকশনের পর অত্যাচার হয়েছিল, তখন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়। ইনি কিন্তু সারা দক্ষিণ 24 পরগনায় লড়াই করেছিলেন। আমরা যতদিন জেলে ছিলাম, আমাদের বিধায়ক 42 দিন জেলে ছিলেন, 42টা দিনই উনি কোর্টে গিয়েছেন আর এসেছেন। আমি 2 মাস জেলে ছিলাম, আমাদের জন্য লড়াই করেছিলেন। ইনি লড়াই করেছিলেন। ইনি শুধু আইএসএফের হয়ে লড়ছেন তাই নয়, উনি সংবিধান জানেন। ওই অভিনেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না, শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো শুধু পাল তুললে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে তো। কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন? হাওয়ায় চলবে না। কাজ করুন মানুষের জন্য। অনেক অভিনেত্রীকে যাদবপুর, বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল, কি করেছে? সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন, ওই রকম শুধু নেচে গেনে দিন কাটিয়ে দিয়েছে। তাদের পরিসংখ্যান জিরো, তাদের পরিসংখ্যান জিরো। কারণ দিল্লির এমপিতে তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট কম, অ্যাবসেন্ট বেশি। তো এই গান বাজনা দিয়ে ভোলানো যাবে না। আপনারা ভোটটাকে নষ্ট করবেন না, আপনাদের মূল্যবান ভোট। 5 বছর পর পর এই এমপি ইলেকশন হয়। আমার মা বোনদের, আমার ভাইদের বুঝতে হবে, এই এমপি ইলেকশন জেতাতে গেলে আরও বহুত ক্যান্ডিডেট আছে, আরও অন্য দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। তাদেরকে আপনারা ভোটটা না দিয়ে, ভোটটা নিজের মূল্যবান ভোট নষ্ট না করে আপনারা খাম চিহ্ন যেখানে দেখবেন সেখানেই ভোটটা দেবেন। তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু দিল্লিতে পৌঁছাতে পারবে। মনে থাকবে আপনাদের, আপনারা খেয়াল রাখবেন। আমি এই সকল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক কর্মীদের, আমার মা বোনেদের, ভাইদের কাছে এইটুকুই আহ্বান করব, আপনারা আপনাদের মূল্যবান ভোট এখানে ওখানে দিয়ে নষ্ট করবেন না। আপনাদের মূল্যবান ভোটটা আপনারা খামচিহ্নে দেবেন, দিয়ে দেখুন আমাদের ক্যান্ডিডেটকে একবার অন্তত ভরসা করে দিল্লিতে পাঠিয়ে দেখুন। গত 19 সালে অনেক এমপি গিয়েছে দিল্লিতে, তার আগেও কিন্তু অনেক গিয়েছে। এই 75 বছর ভারত স্বাধীন হলো, তারপর থেকে ভোটাধিকার শুরু হলো, অনেকেই গিয়েছে। আইএসএফ কখনো পাঠায়নি, আইএসএফ এই প্রথমবার কিন্তু এমপি পাঠাচ্ছে দিল্লিতে। আপনারা সকলেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকুন। জয় হিন্দ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের নেত্রী আসমা খাতুনকে। এখন আমরা বরণ করে নেব